হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি আজকে। গত শনিবারে আমি গেছিলাম বিরাটি স্টেশনের খুব কাছেই অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণ গোপাল জিউ মন্দিরে। সেইখানে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে আপনাদেরকে, সেই লোকেশনটা আমি আপনাদেরকে আগে বলে দিই। আমি ক্যান্টনমেন্ট থেকে বিরাটি যাওয়ার যে কোনো ট্রেনে উঠেছিলাম। সেখান থেকে বিরাটি স্টেশনে নেমেছিলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মের যেদিক থেকে শিয়ালদা থেকে আমরা আসছি ট্রেনে, সেই এন্ডে নেমে লাইনটা ক্রস করে এই যে দেখতে পাচ্ছেন একটা বাজার পড়ছে। বাজারের মধ্যে একটা অটো স্ট্যান্ডও পড়বে, এইখানে ঢুকতে হবে। অটো স্ট্যান্ডের উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে, আদি কল্পতরু সুইটস। সেই মিষ্টির দোকানটা ক্রস করে জাস্ট একটুখানি গেলেই এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে সোজাসুজি, মানে ভিতর দিয়ে। এই রাস্তা ধরে সোজা কিছুটা এগোলেই যেখানে ধাক্কা খাবেন সেটাই হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিউ মন্দির। আর একটু সোজা এগোলেই আপনারা মন্দিরের প্রধান প্রবেশদ্বার দেখতে পাবেন। আমরা চলে এসেছি মন্দিরের প্রবেশদ্বারের একদম সামনে। এটাই হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা প্রবেশ করার গেট। পাশে লেখা আছে শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিউ মন্দির। যেহেতু মন্দিরটা বেশ পুরনো, তাই মন্দিরের গেটের উপরের অংশটা শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে গেছে। কারুকার্যগুলো ঠিকভাবে এখন আর দেখা যায় না, তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা অবস্থিত এবং ভিতরে খুব সুন্দর বাগানও রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরের সামনে দিয়ে 2-3 বার আমি এর আগেও গেছি আমার কাজের সূত্রে, কিন্তু কখনো মন্দিরের ভিতরে প্রবেশ করার সুযোগ হয়নি। হয় আমি যখন এসেছি মন্দির বন্ধ ছিল, বা সেই সময় আমি এতটাই তাড়ায় ছিলাম যে আর মন্দিরের ভিতরে ঢোকার সুযোগ হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি গত শনিবার ঘুরে এসেছিলাম এই মন্দির থেকে। এই মন্দির কৃষ্ণ মন্দির বা কৃষ্ণগোপাল জিউ মন্দির নাম হলেও মন্দিরে কৃষ্ণগোপালের পাশাপাশি শিব মন্দির ও দুর্গা মন্দিরও রয়েছে এবং তাদেরও নিত্যদিন পুজো চলে এখানে। মন্দিরে ঢোকার পর ডান দিকে একটুখানি গেলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্যারিকেড দেওয়া ছোট্ট বাগানের মধ্যে একটা শিব মূর্তি রয়েছে। তার মাথায় ধরা বা কলস টাইপের রয়েছে। রাত্রে যখন আলো জ্বালানো হয় তখন এই শিব মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগে এবং মাথার উপর দিয়ে যে কলসটা রয়েছে সেখান থেকে জল পড়ে, সেটা আলো জ্বললে আমি আপনাদেরকে দেখাবো। এই যে ছোট্ট বাগানটা, এর পাশে রয়েছে দুর্গা মন্দির। মন্দিরে প্রবেশ করার পর বাদিকে গেলে আপনারা দেখতে পাবেন একটা নাট মন্দির বা মন্দিরের চাতাল টাইপের অংশ রয়েছে, যেটা ত্রিকোণ আকৃতি বিশিষ্ট এবং উপরের দিকে হরে কৃষ্ণ হরে রাম বলে লেখা আছে। এই অংশটা, যেটাকে নাট মন্দির বলা চলে বললেও খুব একটা ভুল হবে না, সেখানে প্রত্যহ ভগবত গীতা পাঠ করা হয় এবং নাম সংকীর্তনও করা হয়। নাট মন্দির বা ভগবত গীতা যেখানে পাঠ করা হয়, যে জায়গাটা আপনাদেরকে আমি দেখালাম, তার ঠিক একদম পাশেই রয়েছে এখানের শিব মন্দির। এখানে মহাদেব গোপেশ্বর মহাদেব নামে পরিচিত।
এটা হচ্ছে নাট মন্দির বা ভগবত গীতা যেখানে পাঠ করা হয়ে থাকে, নাম সংকীর্তন করা হয়ে থাকে, সেই জায়গাটা, সেই চাতালটা। এবং চাতালের উপরের যে ছাদের অংশটা, সেখানে বেশ কিছু জায়গা ভেঙে গেছে। যেহেতু মন্দিরটা পুরনো, সেহেতু বিভিন্ন জায়গায়, মন্দিরের বিভিন্ন জায়গায় সংরক্ষণের অভাব স্পষ্ট চোখে পড়ে। এটা হচ্ছে নন্দী মহারাজ, একদম শিব মন্দিরের মুখোমুখি করে বসানো। এই অংশে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে এবং সাধকদেরও বিগ্রহ রয়েছে। নাট মন্দিরের একদম মাঝখানের অংশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ একাত্ম হয়েছে এরকম রূপের একটি বিগ্রহ, এবং তার পাশে গোপালের একটি ছবিও রয়েছে। এই বিগ্রহগুলিতেও নিত্যদিন পুজো চলে। ওরই একটা অংশে রয়েছে বিষ্ণুর অনন্ত শয্যা, তার বিগ্রহ। বিষ্ণু অনন্ত শয্যায় আছেন এবং তার পায়ের কাছে লক্ষ্মীদেবী বসে আছেন, এরকম একটি বিগ্রহ রয়েছে এবং বিগ্রহটি খুব সুন্দর। সাধারণত এরকম ছবি দেখা গেলেও বিগ্রহ দেখা যায় না খুব একটা মন্দিরে। এবং পাশাপাশি আরও বেশ কিছু শ্রীকৃষ্ণের পটচিত্র রয়েছে এবং পাশাপাশি আরও বেশ কিছু মূর্তি রয়েছে। এটা গর্ভগৃহ বলা যেতে পারে। গর্ভগৃহে রয়েছে রাধা মাধব এবং গৌর নিতাইয়ের বেশ কিছু ছবি। সমস্ত দর্শনার্থী এবং ভক্তদের জন্যই এখানে ভগবত গীতা পাঠ করার আয়োজন করা হয়ে থাকে প্রত্যহ। এবং যাদের পায়ে সমস্যা আছে বা যারা শারীরিকভাবে অসুস্থ, তারা যদি মেঝেতে বসে নাম কীর্তন না শুনতে পারেন, তাহলে তাদের জন্য এখানে চেয়ারেরও বন্দোবস্ত করা আছে, যেখানে তারা চেয়ারে বসে এখানে নাম সংকীর্তন শুনতে পারবেন, ভগবত গীতা পাঠ করা শুনতে পারবেন। প্রত্যেক বছর মন্দিরে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো কোনগুলো হয়ে থাকে সেটার একটা লিস্ট দেওয়া আছে। যেমন বার্ষিক কর্মসূচি বলে লেখা, যেমন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া হলো গোপাল মন্দিরের প্রতিষ্ঠা দিবস, এছাড়াও নন্দ উৎসব, ঝুলন, অন্নকূট, দুর্গাপুজো, জন্মাষ্টমী। এই মন্দিরে এই সমস্ত উৎসব অনুষ্ঠানগুলো ধুমধাম করে পালিত হয়ে থাকে, বিশেষভাবে পুজো করা হয়। এবং তার পাশে আরও কিছু বিগ্রহ রয়েছে। এটা হচ্ছে একদম নাট মন্দিরের পাশে শিব মন্দিরে ওঠার সিঁড়ি এবং এটা হচ্ছে শিব মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের দেওয়ালে লেখা আছে শ্রী শ্রী গোপেশ্বর দেব নামে। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, এখানের মহাদেব গোপেশ্বর দেব নামেই পূজিত হন বা পরিচিত। তো শিব মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ ছাড়াও আমি দেখলাম যে মন্দিরের একটা অংশে এত বড় একটা শিব মূর্তি রয়েছে। সাধারণত এরকম শিব মূর্তি কোনো মন্দিরে তো আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা একদম অন্যরকম বসা শিব মূর্তি এবং যথেষ্ট জায়গা জুড়ে আছে। ভিডিওতে কতটা দেখানো সম্ভব আমি সেটা জানি না, কিন্তু মূর্তিটা যথেষ্ট বড় ছিল। এটা হলো গর্ভগৃহের ভিতরের শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের এবং বাসুকি নাগ দিয়ে বেষ্টিত। মন্দিরের একদম ভেতরের দিকটায় হলো, এটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ গোপাল জিউয়ের মন্দিরের বাইরের অংশটা। খুব সুন্দর করে, মানে 3টে প্রবেশদ্বার রয়েছে মন্দিরে ঢোকার মুখে এবং বাঁ পাশে রয়েছে মন্দিরের অফিস বা কার্যালয়। মন্দিরের দেওয়ালে মন্দির সংস্করণের জন্য ভক্তদের কাছ থেকে মন্দির কর্তৃপক্ষ সাহায্য চেয়ে একটা কিউআর কোড, মানে যাতে ভক্তরা অনলাইন পেমেন্ট করে সাহায্য করতে পারেন, সেজন্য একটা কিউআর কোড দিয়ে রেখেছেন।
আমি সেটা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে যদি কিছু সাহায্য করতে চান তাহলে এই অংশটা স্ক্রিনশট নিয়ে আপনারা সাহায্য করতে পারেন, কারণ আপনারা জানেন যে মন্দির কর্তৃপক্ষ বা মন্দির সংস্কার করা হয় কিন্তু ভক্তদের যে অনুদান সেটা থেকেই। এবারে আমরা প্রবেশ করব কৃষ্ণগোপালজিউ মন্দিরের ভিতরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণগোপালজিউ মন্দিরের অংশটাও ভীষণ বড় জায়গায় তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল কৃষ্ণর গোপালের মূর্তি, এবং মন্দিরের উপরের মানে ছাদের দিকের অংশটা কড়িবর্গা দিয়ে নির্মিত। সেখান থেকে বুঝতে পারছেন মন্দিরটা কতটা প্রাচীন। এবং ডান দিক এবং বাঁ দিকের অংশে চারটে করে মোট 8টা স্তম্ভ রয়েছে মন্দিরের ভিতরে, যার উপর মন্দিরের ছাদ দণ্ডায়মান। মন্দিরের ভিত নির্মিত হয়েছে এবং মন্দিরের মেঝের দিকটাও খুব সুন্দর কাজ করা। মন্দিরের মেঝেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরের ডান দিকের অংশে দেওয়ালের গায়ে বিষ্ণুর যে দশম অবতার তার ছবি রয়েছে, কিন্তু সেই ছবিগুলোর উপর এতটাই ধুলোর আস্তরণ জমে কালো হয়ে গেছে যে সেগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন না, তাই জন্য আমি আর আপনাদেরকে দেখালাম না। এই অংশটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহের বাঁদিকের অংশ। সেখানে গরুর দেবতা, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, মহাদেব, ব্রহ্মা, নারদমুনি এনাদের সবার সম্মিলিত একটি ছবি রয়েছে, বা বলা যেতে পারে এগুলো পাথরের উপর তৈরি করা। এগুলো অ্যাকচুয়ালি মানে ছবি নয়, যে কাজগুলো করা হয়ে থাকে ডিটেলিংগুলো সেরকম টাইপের। এটা হচ্ছে গর্ভগৃহের উপরের অংশটা খুব সুন্দর কাজ করা। গর্ভগৃহে গোপাল অষ্টসখী সমেত বিরাজ করছে। এখানে গোপাল এবং তার অষ্টসখী সবার মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি। আর গর্ভগৃহে গোপাল ছাড়াও লক্ষ্মী, গণেশ এবং জগন্নাথ দেবের নিত্য পুজো করা হয় এখানে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, মন্দির আপনারা যখন খোলা থাকার সময় সেই সময় এসে দর্শন করতে পারলেও, সমস্ত বিগ্রহ দর্শন করতে পারলেও মন্দিরের গর্ভগৃহের মানে প্রত্যেকটা মন্দিরের গর্ভগৃহের দরজা শুধুমাত্র যখন পুরোহিত মশাই এখানে পুজো করেন, সেটা সকালে হোক বা সন্ধ্যাবেলায়, ঠিক তখনই গর্ভগৃহের দরজা আপনারা খোলা পাবেন, তাছাড়া নয়। এটা গর্ভগৃহের ডান দিকের অংশ। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানের যেরকম পাথরের ডিটেলিং হয় সেরকম একটি চিত্রস্বরূপ রয়েছে এখানে। ওটা হচ্ছে গোপাল মন্দিরের চূড়াটা বেশ উঁচু, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। 1361 বঙ্গাব্দে জমিদার জীবনকৃষ্ণ কুণ্ডু এই মন্দির নির্মাণ শুরু করেছিলেন। পরে তার পুত্র গোলকনাথ কুণ্ডু মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে মন্দির প্রতিষ্ঠা হয় 1369 বঙ্গাব্দে। মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। মন্দিরে যদি পুজো দিতে চান, আপনারা পুজো দিতে ইচ্ছুক হন, তাহলে আমি বলবো অবশ্যই যেন সকালে আসেন। আপনারা সকালেই এখানে মূলত পুজো নেওয়া হয়ে থাকে বেশিরভাগ সময়। আর যেহেতু মন্দিরের কাছে আপনারা দেখতে পেয়েছেন আমি বাজার ক্রস করে এসেছি, তাই জন্য ফুল মিষ্টি বাড়ি থেকে না আনলেও হবে। আপনারা বাজারের থেকে ফুল মিষ্টি সব কিছুই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কৃষ্ণগোপাল জিউ মন্দিরের একদম মুখোমুখি একটা ছোট ঘর মতো অংশে মন্দির প্রতিষ্ঠাতা ওনার একটি মূর্তি রয়েছে। এখানে একটা বাগান ঘেরা জায়গার মধ্যে, কিন্তু এখানে কোনো দর্শনার্থী বা ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় না। এটা হচ্ছে রাত্রিবেলা আলো জ্বেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দুর্গা মন্দিরের ভিতরটা। আমি আপনাদেরকে বিকেলে দুর্গা মন্দিরের চিত্রটা দেখাতে পারিনি, কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় এখানে যোগা ক্লাস হয়। প্রত্যেক দিন হয় কিনা জানি না, বাট আমি যেদিন গেছিলাম সেদিন এখানে যোগা ক্লাস হচ্ছিল, তো সেই জন্য আমি আর সেই সময় এখানে প্রবেশ করিনি। তো এটা হচ্ছে দুর্গা মন্দিরের দেওয়ালের একটা দিকের অংশে রয়েছে দশমহাবিদ্যার ছবি, এবং এই ছবিগুলো
যথেষ্ট পরিষ্কার বলেই মনে হলো, তাই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পরপর এখানে দশমহাবিদ্যার ছবি রয়েছে, মা কালী, মা তারা, মা ষোড়শী, মা কমলা, মা ভুবনেশ্বরী, মা ছিন্নমস্তা, এবং প্রত্যেকটি দশমহাবিদ্যার পাশে যদিও নাম লেখা আছে, কিন্তু নামগুলো যথেষ্ট আবছা হয়ে গেছে, তাই জন্য হয়তো আপনারা দেখতে পাবেন না। এই মন্দিরে মা দুর্গা মা কাত্যায়নী দেবী নামে পরিচিত। এটা দুর্গা মন্দিরের গর্ভগৃহের ছবি। দুর্গা মন্দিরের গর্ভগৃহে মা দুর্গার মূর্তি তো রয়েছেই, তার পাশাপাশি মা দুর্গার বিগ্রহের নিচের দিকের অংশে দুপাশে রয়েছে মা কালীর দুটি পিতলের বিগ্রহ। সন্ধ্যাবেলা আলো জ্বেলে দেওয়ার পর কি অপূর্ব দেখতে লাগছে শিবমূর্তিটিকে, এবং শিবমূর্তির মাথায় কলস থেকে জলও পড়ছে। এরপরে আমি যথাক্রমে আপনাদেরকে শ্রী শ্রী কৃষ্ণগোপাল জীবের সন্ধ্যারতি, মহাদেবের সন্ধ্যারতি এবং মা দুর্গার সন্ধ্যারতি দেখাবো।
এই দেখুন সন্ধ্যাবেলা এখানে নাম সংকীর্তনও শুরু হয়েছে। মন্দিরে সাধারণত সন্ধ্যারতি শুরু হয়ে থাকে প্রত্যহ সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে, কিন্তু আমি যেদিন গেছিলাম সেদিন শনিবার ছিল, তাই জন্য পুরোহিত মশাইকে বড় ঠাকুরের পুজো সেরে তারপরে মন্দিরে ঢুকতে হয়েছিল, তাই জন্য 7টা বেজে গেছিলো। আপনারা যদি সন্ধ্যারতি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে বলবো 6টা থেকে 6:30টার মধ্যে মন্দিরে চলে যাওয়ার জন্য, তাহলে আপনারা সন্ধ্যারতি খুব ভালোভাবে দেখতে পাবেন এবং নাম সংকীর্তন, ভগবদ্গীতা পাঠ সবটাই খুব ভালো মতো শুনতে পারবেন। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধব এবং কাছের মানুষের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চ্যানেলে আসা সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথেই পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।